ইঞ্জিনে আগুন লেগে যাওয়ায় তুরস্কের বিমানে জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে। বিমানটি ইস্তানবুল যাচ্ছিল কাঠমান্ডু থেকে। টেক অফের কিছু পরেই ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। টেলিফোনে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যাবার কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ তুরস্কের বিমানের, কি আর জানতে পারছো? দেখো, আজকে দুপুর 1:29 কাঠমান্ডু থেকে ইস্তানবুল যাওয়ার জন্য রওনা দিয়েছিল টার্কিশ এয়ারলাইন্সের এই বিমানটি। TK-727 এই বিমানের নম্বর, এবং যখন কাঠমান্ডু থেকে এটি টেক অফ করার কিছুক্ষণ পরেই তারপরেই পাইলট তিনি জানতে পারেন যে ডান দিকের ইঞ্জিনে সমস্যা দেখা দিচ্ছে, এবং সেই বিষয়টি যখন বিমান আরও কিছুটা এগোয় তারপরে কিন্তু সেই সমস্যা আরও বাড়তে থাকে। সেই সময় তার কাছে দুটি অপশন ছিল, একটা কলকাতা বিমানবন্দরে বিমানটিকে ডাইভার্ট করে নিয়ে আসা এবং কাঠমান্ডু ফিরে যাওয়া। কিন্তু পাইলট কোনো রকম রিস্ক নিতে চাননি, কারণ সেখান থেকে কাঠমান্ডুর দূরত্বটা বেশ কিছুটাই ছিল। সে কারণে কলকাতার দিকেই বিমানটি ডাইভার্ট করা হয় এবং কলকাতায় এমার্জেন্সি ল্যান্ডিং করে বিমানটি। বিমানে 236 জন প্যাসেঞ্জার ছিল এবং 11 জন ক্রিউ মেম্বার ছিল, এবং একটি ইঞ্জিনের সাহায্যেই অর্থাৎ যে ডান দিকের ইঞ্জিনে, পাইলট কলকাতা এটি থেকে জানায় যে ডান দিকের ইঞ্জিনে আগুন সন্দেহ করছেন তিনি, এবং ডান দিকের ইঞ্জিন তিনি বন্ধ করে দিয়েছেন, এবং বাঁ দিকের ইঞ্জিনে শুধুমাত্র একটি ইঞ্জিনের সাহায্যেই সেটা কলকাতায় এসে জরুরি অবতরণ করে। কলকাতা বিমানবন্দরে আগে থেকেই দমকল সহ সমস্ত জরুরি বিভাগকে মোতায়েন রাখা হয়েছিল, যাতে বিমানটি অবতরণ করার পর কোনো রকম বিপত্তি ঘটে। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে এবার বিধাননগর পুলিশের চার্জশিট। পলাতক হিসেবে চার্জশিটে দেখানো হলো প্রশান্ত বর্মনকে। চার্জশিটে পলাতক রাজগঞ্জের সদ্য প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, যে প্রশ্নটা সুপ্রিম কোর্ট আত্মসমর্পণ করতে বলেছিল, তারপর গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল বিধাননগর পুলিশ, এখন চার্জশিটে দেখানো হচ্ছে পলাতক। দেখো, একদমই প্রশান্ত বর্মন, তাকে প্রথমে সুপ্রিম কোর্ট থেকে যখন তার জামিন খারিজ হয়, মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে যখন জামিন খারিজ হয়, এরপরই বিধাননগর আদালতে তার এগেন্স্টে ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানার জন্য বিধাননগর পুলিশ দাবি করে এবং আদালত সেটা মঞ্জুর করে। এর পরবর্তী ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্ট বলে একটা 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মন, রাজগঞ্জের বিডিও, তাকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু আমরা যেটা দেখি, নির্দিষ্ট সময় হয়ে গেলেও প্রশান্ত বর্মন কিন্তু আত্মসমর্পণ করেনি। এর পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পুলিশের তরফ থেকে বিধাননগর গোয়েন্দা বিভাগ, তারা এই খুনের ঘটনার তদন্ত করছে। তারা আজকে এই দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় চার্জশিট জমা দিয়েছে, এবং সেই চার্জশিট 5 জনের এগেনস্টে দেওয়া হয়েছে, যারা ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র, এরকম মারাত্মক সেকশন রয়েছে। আর প্রশান্ত বর্মন যেহেতু এখনো গ্রেফতার হয়নি, তার নাম চার্জশিটে পলাতক হিসাবে রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ তোমায় ময়ূক। এসআইআর জবে থেকে শুরু হয়েছে, সেই সময় থেকে শুরু করে এসআইআর শুনানিতে কিভাবে মানুষ হয়রানির মধ্যে পড়ছে, হেনস্থা হচ্ছে, বারবার রাজনৈতিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়েছিলেন। আজকে একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী তিনি সওয়াল করলেন। গোটা দেশের ইতিহাসে বেনজির ঘটনা আজকে দেখা গেল। পশ্চিমবঙ্গ থেকে এসেছি, গোটা পরিস্থিতির ব্যাখ্যা দিতে পারি, এই বলে তিনি 5 মিনিট সময় চাইলেন। তাকে 15 মিনিট সময় দেওয়া হলো। কমিশনকে 6 বার চিঠি দিয়েছি, কোনো উত্তর পাইনি, এভাবেও মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন। আপনি যে আদালতে চলে গেলেন, আপনি যেতেই পারেন, এটা আপনার সাংবিধানিক অধিকার, নিশ্চয়ই যাবেন, কেন যাবেন না? মামলাকারী হিসেবে বা আপনি সওয়াল করবেন, ভালো কথা, বাংলার মানুষ। কিন্তু আপনাকে এই সওয়াল করাটা যদি আমরা দেখতাম যে আরজি করেন নির্যাতিতার পক্ষে, বাংলার মানুষ খুশি হতো। বাংলার মানুষ আপনাকে আবেদনকারী হিসেবে বা সওয়ালকারী হিসেবে সুপ্রিম কোর্টে দেখতে চেয়েছিল চোরেদের বিরুদ্ধে, যেখানে আপনার দলের লোকেরা যুক্ত ছিল। চাকরি চুরি, খাদ্য কেলেঙ্কারি, গরু, কয়লা, বালি পাচার, চিটফান্ড। তখন যদি বাংলার মানুষের পক্ষে আপনি দাঁড়াতেন, বাংলার মানুষ আপনাকে ধন্য করতো। আসলে পলিটিক্যাল ডিসঅনেস্টি, রাজনৈতিক অসততা থাকলে অন্যায়ের বিরুদ্ধে কখনো লড়াই করা যায় না।
কিভাবে একের পর এক বিএলও এসআইআর এর চাপে আত্মহত্যা করেছেন, তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছিলেন মুখ্যমন্ত্রী, সেটা আজকে তিনি সুপ্রিম কোর্টেও সেই সওয়াল করেন এবং সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের কি বক্তব্য তাও রাখবো আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী বলেন যে ৮৩০০ মাইক্রো অবজারভার দিয়ে নাম ডিলিট করা হচ্ছে। হঠাৎ ভোটের আগে ২৪ বছর পরে কেন এসআইআর? বিজেপি শাসিত রাজ্য থেকে আনা হয়েছে মাইক্রো অবজারভারদের, আর এখানেই কমিশনের বক্তব্য রাজ্য অসহযোগিতা করেছে, তাই বাধ্য হয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হয়েছে। নির্বাচন কমিশন বলেছেন যে কোনো রকমভাবে দেশের প্রধানমন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো এই ধরনের পদে থাকা বা দায়িত্বে থাকা কোনো জায়গার চিঠির তারা উত্তর দিতে বাধ্য নন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের চিঠির উত্তর দিতে বাধ্য, সাধারণ মানুষের চিঠির উত্তর দিতে বাধ্য। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুপ্রিমো হিসেবে চিঠি দিতেন তাহলে তারা উত্তর দিতেন, কিন্তু মুখ্যমন্ত্রী লেটারেড ব্যবহার করে তিনি কোনো চিঠি দিলে তার উত্তর তারা দেবেন না। এই বিষয়টা নির্বাচন কমিশনই ভালো করে বলতে পারবেন, তাদের মুখপত্র বলতে পারবেন, আমরা নই। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে বিচারকের ঘরে দাঁড়িয়ে বিচার পাচ্ছি না, আমরা বিচার পাচ্ছি না বলে আরো 5 মিনিট চেয়ে নেওয়া, এ তো অভূতপূর্ব। যাক, এটাও একটা নতুন নজির হয়ে থাকবে। আমরা লক্ষ্য রাখছি এই ধরনের চলমান মামলা নিয়ে আমরা এখানে বলবো না। মামলারও আমাদের ভারত রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা তার উপরে আমাদের যথেষ্টই সম্মান আমরা প্রদর্শন করি এবং আমরা মনে করি তাদের উপরে আমাদের আস্থা থাকা উচিত, আমরা আস্থা রাখি। যারা আস্থা রাখেন না সাধারণত বিচার ব্যবস্থার উপরে, তারা কি করবেন সেটা তারা বলবেন, কেননা বিধানসভার উপরে আস্থা না থাকাতে ওনারা বিধানসভা ভাঙচুর করেছিলেন। এবারে ওখানে কি হবে সে তো ভাবছি, তারপরে কি হবে সেটা আমাদের ভাবতে হবে। সুপ্রিম কোর্ট অনুভব করেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে অত্যাচার হচ্ছে, নোটিশ ইস্যু হয়েছে। এই মাইক্রো অবজারভার কিভাবে অ্যাভয়েড করা যায় তার পথ খোঁজা শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন আজ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ের মুখে লেজে গোবরে হয়েছে এবং প্রধান বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টের তিনি যেভাবে নির্বাচন কমিশনকেও যে পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছেন তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা যা অভিযোগ তুলেছেন সেগুলিতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে একবার মান্যতা দিয়েছিল, আজ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম নেত্রী যদি সামনে থেকে দাঁড়িয়ে লিড করেন তাহলে তো প্রতিপক্ষ এমনিতেই প্রথমেই তারা অর্ধেক হেরে শুরু করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।